আবু সাইদ আমার ছেলে রোকেয়া ভার্সিটিতে পড়ে ইংরেজি সাবজেক্ট নিয়ে। আচ্ছা, তাই আজ শহীদ হয়েছে। সবাই মিলে দোয়া করেন। সবাই মিলে দোয়া করেন আমার ছেলেরা। ভিডিওটি দেখলেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের শহীদ হওয়া এক ছাত্রের পিতার অশ্রুঝরা কান্না। হয়তো এই ভিডিওটি এর আগে আপনাদের চোখে আসেনি, অনেকে হয়তো এই খবর রাখার চেষ্টাও করেননি এবং ভারতবর্ষের কোনো মিডিয়া এই খবর প্রচারও করেনি। তাই বাংলাদেশের যে কোটা বিরোধী আন্দোলন সেটি আপনাদের কাছে এখনও ধোঁয়াশা। কিন্তু যখন আমি আছি এবং আমার চ্যানেল আছে তখন সমস্ত ঘটনার সত্যতা আমি জানাবো আপনাদের। তাই আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ঠিক কি চলছে এখন বাংলাদেশে, কি এই কোটা বিরোধী আন্দোলন, কেনই বা এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা জীবন দিয়ে দিচ্ছে এবং এই সমস্ত বিষয়ে ইন্ডিয়া সরকার এবং মিডিয়া কেন নিশ্চুপ। এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকে আমার এই ভিডিওতে। তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তারপর যদি সত্যিই আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলুন প্রথমে জেনে নেই যাকে নিয়ে এত আন্দোলন সেই কোটা কি। কোটা বলতে কোনো কিছু নির্দিষ্ট একটি অংশকে বোঝায় যা সাধারণত একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। মূলত সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষগুলোকে মূল ধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা, চাকরি সহ নানা ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাকে। বিশ্বের বিভিন্ন দেশেই কোটা পদ্ধতি চালু আছে। ব্রিটিশ আমলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও ভারতীয়দের জন্য কোটা ব্যবস্থা চালু ছিল। পরবর্তী সময়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর জন্যও কোটা বরাদ্দ করা হয়। দেশভাগের পর পাকিস্তান আমলেও প্রদেশভিত্তিক কোটা বরাদ্দ ছিল এবং কোটা দেওয়ার কারণ হলো পিছিয়ে পড়া মানুষগুলো যাতে সমাজের বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করতে পারে। পৃথিবীর প্রায় সব দেশেই কোটা সিস্টেম থাকলেও বাংলাদেশে যেন একটু আলাদা, তাই তো এখানে এত আন্দোলন। বাংলাদেশের কোটা সিস্টেম কেমন জানতে গেলে এবং কেনই বা এত আন্দোলন তা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে 1972 সালে। বাংলাদেশে 1972 সাল থেকেই চাকরিতে মুক্তিযোদ্ধা, জেলা ও নারী কোটা ছিল। সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশন ও দপ্তরে নিয়োগ এবং কোটা বন্টনের বিষয়ে 1972 সালের 5ই সেপ্টেম্বর তৎকালীন সরকার একটি নির্বাহী আদেশ জারি করে। এতে এসব প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 20% মেধা এবং বাকি 80% জেলা কোটা রাখা হয়। এই 80% জেলা কোটার মধ্য থেকেই 30% কোটা মুক্তিযোদ্ধা এবং 10% কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ কোটার বড় একটি অংশই বরাদ্দ করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য। এখন আপনাদের মনে হতে পারে যে মুক্তিযোদ্ধাদের জন্য কেন কোটা রাখা হয়েছে। কারণ হিসাবে বলা হয় তখন সত্যিকার মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিল কৃষক, শ্রমিক, মজুর ও তাঁতি। এরা কিন্তু সমাজের পিছিয়ে পড়া মানুষ ছিল। সেই কারণেই যখন দেশ স্বাধীন হলো তখন মুক্তিযোদ্ধাদের সহায়তা করার চিন্তা থেকেই বলা হলো যে তারা কোটা পেতে পারে এবং সেই কোটা ব্যবহার করে তারা পরিবারের উন্নতি করতে পারে। এর ঠিক 4 বছর পর অর্থাৎ 1976 সালে প্রথমবারের মতো কোটা বন্টনে পরিবর্তন আনা হয়। এ সময় মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ বাড়ানো হয় এবং শুধু নারীদের জন্য আলাদা করে কোটার ব্যবস্থা করা হয়। অর্থাৎ মোট কোটার 40% মেধা, 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং বাকি 10% কেবলই জেলার ভিত্তিতে নির্ধারণ করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের কোটায় অন্তর্ভুক্ত করে এবং মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ আরও বাড়িয়ে 1985 সালে একটি কোটা পদ্ধতির সংশোধন আনে তৎকালীন সংস্থাপন এবং বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পদসমূহের জন্য মেধাভিত্তিক কোটা হবে 45% এবং জেলাভিত্তিক কোটা হবে 55%। এই জেলাভিত্তিক কোটার মধ্যে মুক্তিযোদ্ধাদের 30%, মহিলাদের 10% এবং উপজাতীয়দের জন্য 5% পদ সমন্বয় করতে হবে। এরপর 1990 সালে নন গেজেটেড পদগুলোর নিয়োগে কোটা পদ্ধতিতে আংশিক পরিবর্তন আনা হলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তা অপরিবর্তিত থাকে। এতদিন পর্যন্ত প্রায় সব ঠিকঠাকই ছিল। এরপর সমস্যা শুরু হয় যখন সরকারি চাকরিতে 1997 সালে মুক্তিযোদ্ধার সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়। 1985 সালের কোটা বন্টন অপরিবর্তিত রেখে কেবল 30% মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী না পাওয়া গেলে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার জন্য তা বরাদ্দের আদেশ জারি করা হয়। এর কিছুদিন পর মুক্তিযোদ্ধার সন্তানরা কোটার পরিমাণ অনুযায়ী চাকরিতে নিয়োগ পাচ্ছেন না এই মর্মেও বেশ কয়েকটি বিজ্ঞাপন জারি করা হয়। তখন বলা হয় নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর সমস্যা আরও বাড়ে যখন কোটায় পরবর্তী পরিবর্তন আসে 2011 সালে। এ সময় মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরও 30% মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করা হয়।
এবং সবশেষ 2012 সালে 1% প্রতিবন্ধী কোটা যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে কোটার পরিমাণ বেশি থাকায় এটি নিয়ে বরাবরই অসন্তোষ ছিল। এমন প্রেক্ষাপটে বেশ কয়েকবারই কোটা আন্দোলন হয়, তবে তা ছিল খুবই সীমিত আকারে। কোটা আন্দোলন প্রথমবারের মতো বড় আকারে রূপ নেয় 2018 সালে। ওই বছরের জানুয়ারি মাসের শেষের দিকে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং এর পুনর্মূল্যায়ন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও 2 সাংবাদিক। এতে কোটা পদ্ধতিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়, কিন্তু মার্চ মাসে এসে এই রিটটি খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এদিকে আদালতে রিট করার পরপরই ফেব্রুয়ারি মাসে সামাজিক মাধ্যমে ফেসবুকে কোটা সংস্কার চাই নামে একটি পেজ খোলা হয় এবং শাহবাগকে কেন্দ্র করে পেজটি থেকে মানববন্ধন সহ নানা কর্মসূচি ঘোষণা শুরু হয়। এর মাধ্যমেই মূলত কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধতে থাকে। এ সময় কোটা সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়। রিট খারিজ হওয়ার পর কোটা পদ্ধতিতে কোনো পরিবর্তন করা হবে না এই মর্মে আদেশ জারি করা হয়, তবে কোটা কার্যকর করার ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনে সরকার। জনপ্রশাসন থেকে জারি করা ওই আদেশে বলা হয়, সব ধরনের সরকারি নিয়োগের ক্ষেত্রে কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের দিয়ে সেসব পদ পূরণ করা হবে। অর্থাৎ আগের একটি আদেশের মাধ্যমে যেখানে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে কোটা খালি রাখার কথা বলা হয়েছিল, সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার এবং মেধা তালিকা থেকে নিয়োগের কথা জানায়। তবে দাবি আদায়ে অনড় থাকে শিক্ষার্থীরা। এদিকে কোটা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে 2021 সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট দায়ের করেন। গত 5 জুন তাদের পক্ষে রায় আসে, অর্থাৎ আগের মতো কোটা বহাল হবে বলে জানান আদালত। এদিকে হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। সেই আবেদন গত 4 জুলাই শুনানির জন্য আসলে রাষ্ট্রপক্ষকে লিভ টু অ্যাপিল করতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এরই মধ্যে 1 জুলাই কোটা বাতিলে আন্দোলনের নামে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এবং তারই পরিণতি আজকের এই ভয়ঙ্কর দিন। বন্ধুরা, আমি জানালাম যে বাংলাদেশের কেনই বা কোটা বিরোধী আন্দোলন এবং এর সূত্রপাতই বা কোথা থেকে হয়েছিল এবং কবেই বা হয়েছিল। এবং এছাড়াও যদি আর কোনো কোশ্চেন আপনাদের থাকে এই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমি অবশ্যই আপনাদের সুবিধার্থে আরও ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।